আসসালামু আলাইকুম, সকলকে টট টিউটোরিয়াল পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব ত্রিকোণমিতি নিয়ে। তো দেখো, ত্রিকোণমিতিতে মূলত আমাদের দুইটা টিউশন সিলেবাসে এই যে 9টা চ্যাপ্টার, একটা হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত, সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত, যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত, সূত্রের রূপান্তর, গুণিতক কোণের ত্রিকোণমিতিক অনুপাত, উপগুণিতক কোণের ত্রিকোণমিতিক অনুপাত, বিপরীত বৃত্তীয় ফাংশন বা বিপরীত ত্রিকোণমিতিক অনুপাত, ত্রিভুজের ধর্ম এবং ত্রিকোণমিতিক সমীকরণ। তো আমরা ত্রিকোণমিতিতে মূলত এই 9টা চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। তো আজকে আমরা শুরু করছি ত্রিকোণমিতি। তাহলে প্রথমে জেনে নেই যে ত্রিকোণমিতিটা মূলত কি। দেখো, এই যে ত্রিকোণমিতি শব্দটা, এটাকে যদি আমি ভাঙি তাহলে দুইটা জিনিস পাই, একটা হচ্ছে ত্রিকোণ আর একটা হচ্ছে মিতি। ওকে, তাহলে দেখো, ত্রিকোণ ত্রিকোণ বলতে কি? ত্রিকোণ হচ্ছে তিন কোণ। ত্রিকোণ কি? তিন কোণ। আর এখানে হচ্ছে মিতি। মিতি হচ্ছে কি? পরিমাপ। তাহলে মিতি হচ্ছে আমাদের পরিমাপ। এখান থেকে আমরা বলতে পারি যে তিন কোণের পরিমাপটাই হচ্ছে ত্রিকোণমিতি। আচ্ছা, এখন দেখো তো, তিনটা কোণ তুমি কোথায় পাবে? তিনটা কোণ পাওয়ার জন্য অবশ্যই তোমাকে একটা ত্রিভুজ আঁকতে হবে। আর একটা জিনিস সবসময় মাথায় রাখবা, যে ত্রিকোণমিতি মূলত সমকোণী ত্রিভুজকে নিয়েই আলোচনা করে। তাহলে আমি যদি ত্রিভুজ নেই, এখানে আমাদের আসবে মূলত সমকোণী ত্রিভুজ। দেখো, এইটা আমাদের একটা সমকোণী ত্রিভুজ, কেননা আমরা জানি যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে আমরা সমকোণী ত্রিভুজ বলবো। দেখো তো ভাইয়া, এইখানে এই যে কোণটা, এই কোণটা সমকোণ না? তাহলে একটি কোণ সমকোণ, তাহলে যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে আমরা বলবো সমকোণী ত্রিভুজ। তাহলে আমরা বুঝতেই পারতেছি যে এটা আমাদের একটা সমকোণী ত্রিভুজ। এখন আসো, সমকোণী ত্রিভুজের দেখো তিনটা বাহু, এই তিনটা বাহুর পরিচয় সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করি। তো প্রথমত দেখো, এটা তো তোমরা জানো যে এটা হচ্ছে সমকোণ, কেননা এই কোণটার মান হচ্ছে 90 ডিগ্রি। এখন আসো, তাহলে এই যে সমকোণের বিপরীত বাহু, এটাকে আমরা বলতেছি অতিভুজ। তাহলে আমরা এটাকে বলতে পারতেছি অতিভুজ। অতিভুজ। আরো দুইটা বাহু থাকলো, এই দুইটা বাহুর পরিচয়টা মূলত কি? এখন তোমরা অনেকেই ভাবতে পারো যে ভাই, এইটা তো আমার ভূমির সাথে, তাহলে এটা হবে ভূমি। এটা যেহেতু ভূমির সাথে, এটা হবে ভূমি, এবং অপর যেটা থাকবে এটা হচ্ছে লম্ব। আচ্ছা, আমি যদি বলি যে তোমরা যেটা করছো আমি এটা করব না, আমি এইভাবে নেব যে ত্রিভুজটা, ওইটাকে আমি কি করলাম, ওইখান থেকে জাস্ট কপি করে এখানে পেস্ট করলাম। আচ্ছা দেখো, তাহলে এটা সমকোণ যেভাবে ছিল, এটা তো অতিভুজ, এটা নিয়ে কোনো আমাদের সমস্যা নাই, কারণ এটা হচ্ছে আমাদের অতিভুজ। এবার আমি তোমাকে বলতেছি যে এইটা আমি বলবো ভূমি এবং এইটাকে বলবো লম্ব। আচ্ছা, এই যে ভূমি এবং লম্ব, এটা আসলে ভূমির সাথে থাকলেই ভূমি হবে এমনটা না, এটা ডিপেন্ড করে সূক্ষ্মকোণের উপর। অর্থাৎ তুমি যে কোণের রেসপেক্ট হিসাব করবা, তার বিপরীত কোণ বাহুটা হবে কি? লম্ব। তাহলে তুমি এখানে লম্ব দিছো, তাহলে অবশ্যই তোমাকে এই কোণের রেসপেক্টে হিসাব করতে হবে। যদি সূক্ষ্মকোণ এটা হয়, তাহলে লম্ব হবে এইটা। দেখো, আমি এখানে লম্ব নিচ্ছি কোণটা এইটা, তাহলে সূক্ষ্মকোণ নিতে হবে এইটা। বুঝতে পারছো? তাহলে জিনিসটা মূলত কি? এখানে জিনিসটা হচ্ছে যে সূক্ষ্মকোণের বিপরীত বাহুকে আমরা বলবো লম্ব। তাহলে সূক্ষ্মকোণ এখানে কি? থিটা। তার বিপরীত বাহু কোনটা? এইটা। তাহলে এটা হচ্ছে লম্ব। আবার এইখানে দেখো, সূক্ষ্মকোণ কোনটা? এইটা। এর বিপরীত বাহু কোনটা? এইটা। তাহলে এটা হচ্ছে লম্ব। এবং সূক্ষ্মকোণ সংলগ্ন যে বাহুটা, এটাকে আমরা বলতেছি ভূমি। দেখো, সূক্ষ্মকোণের সাথে যে বাহুটা আছে, এটা কি? ভূমি। এখানে সূক্ষ্মকোণের সাথে যে বাহুটা আছে, এটা কি? ভূমি। আশা করি সমকোণী ত্রিভুজের যে তিনটা বাহু, এই তিনটা বাহু নিয়ে তোমাদের আর কোনো প্রবলেম নেই, তোমরা এটা বুঝতে পেরেছো। আচ্ছা, এখন আসো, আমরা জানবো ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে। যেহেতু আমাদের প্রথম অধ্যায়টা ছিল ত্রিকোণমিতিক অনুপাত, তাহলে এই ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে আমরা খুঁটিনাটি জানার চেষ্টা করব। ত্রিকোণমিতিক অনুপাতটা মূলত কি? আচ্ছা দেখো, তাহলে আবারও সেই আমাদের চিরপরিচিত সমকোণী ত্রিভুজটা আমরা আঁকি। সমকোণী ত্রিভুজ আঁকলাম। আঁকার পর এখানে দেখো, এটা আমাদের অতিভুজ, এটা তোমরা সবাই জানো, কিছুক্ষণ আগে আমরা শিখলাম। তাহলে এইটাকে যদি আমি থিটা বলি, লম্ব কোণটা হবে? লম্ব হবে এই থিটার বিপরীত কোণটা, বিপরীত বাহুটা, সরি। আর থিটার সংলগ্ন যেটা থাকবে, এটা হচ্ছে আমাদের ভূমি। তাহলে আমরা জানবো ত্রিকোণমিতিক অনুপাতটা মূলত কি। দেখো, ত্রিকোণমিতিক অনুপাতটা মূলত কি? একটা কোণের সাপেক্ষে ত্রিভুজের যে কোনো দুইটা বাহুর যে অনুপাত, এটাই হচ্ছে আমাদের ত্রিকোণমিতিক অনুপাত। অনুপাত বলতে কি ভাইয়া? ভাগ, তাই না? তাহলে ত্রিভুজের এখানে বাহু কয়টা? ত্রিভুজের বাহু হচ্ছে মূলত তিনটা।
তাহলে যে কোনো একটা কোণের সাপেক্ষে ত্রিভুজের যে কোনো দুইটা বাহুর অনুপাতটাই হচ্ছে মূলত ত্রিকোণমিতিক অনুপাত। আচ্ছা আমরা এটা একটু দেখার চেষ্টা করি। দেখো প্রথমত আমি বলতেছি যে লম্ব এটা একটা বাহু, আর অনুপাত বলতে আমরা বোঝাচ্ছি ভাগ, তাহলে লম্ব ডিভাইডেড বাই অতিভুজ এটা একটা অনুপাত। এরপর আমি বলতেছি দেখো ভূমি ডিভাইডেড বাই অতিভুজ, তাহলে এইটাও কি দুইটা বাহুর অনুপাত। আর একটা আমি বলতেছি লম্ব বাই ভূমি, তাহলে এটা আরেকটা অনুপাত। দেখো তাহলে ত্রিভুজের যে কোনো দুইটা বাহু আমি কি করছি, প্রথমত লম্বের সাথে অতিভুজ নিছি, এবার কি নিছি ভূমির সাথে অতিভুজ নিছি, আর লম্ব এবং ভূমি নিছি। তাহলে এখান থেকে এই যে এইটাকে আমরা বলতে পারি সাইন থিটা, এই অনুপাতটার মান হচ্ছে সাইন থিটা। ভূমি ডিভাইডেড বাই অতিভুজ এটার মান হচ্ছে কস থিটা, এবং লম্ব ডিভাইডেড ভূমি এই অনুপাতটাকে বলা হচ্ছে ট্যান থিটা, অর্থাৎ ট্যানের ত্রিকোণমিতিক অনুপাত। বোঝা গেল? এখন আসো এইগুলো মনে রাখার কিছু কৌশল আছে যেগুলো তোমরা 9-10-এ খুব ভালোভাবে শিখেছিলে। যেমন সাইন থিটা কি, সাগরে লবণ অতি, অর্থাৎ সাগরের জন্য সাইন, লবণের জন্য লম্ব, আর হচ্ছে অতিভুজের জন্য অতি, তাহলে কি সাগরে লবণ অতি। ক্লিয়ার? তোমরা এইভাবে চাইলে মনে রাখতে পারো। আবার দেখো কস থিটা, কস থিটার জন্য তোমরা শিখেছিলে যে কবরে ভূত অতি, তাহলে কস থিটার জন্য কবর, ভূমির জন্য ভূত, অতির জন্য অতিভুজ, তাহলে তোমরা এটা বুঝতে পারছো। আবার ট্যান থিটার জন্য আমরা শিখেছিলাম মজা করে যে টেরা লম্বা ভূত, টেরা হচ্ছে ট্যান, লম্বা হচ্ছে লম্ব, এবং ভূত হচ্ছে ভূমি। তোমরা চাইলে এভাবে মনে রাখতে পারো। আচ্ছা ভাইয়া দেখো তো, এই যে ত্রিভুজের তিনটা বাহুর আমি অনুপাত করলাম, আমি যদি বলি যে অনুপাতগুলো আমি এইভাবে করব, এই যে লম্ব বাই অতিভুজ ছিল, এবার আমি অতিভুজ বাই লম্ব করবো, এটাকে আমি উল্টাই দিতে পারি না? অতিভুজ ডিভাইডেড বাই লম্ব, এটা কি করা যায়? করা যায়। হ্যাঁ, এখন দেখো আবার এইখানে কি ছিল ভাই আমার, এইখানে ছিল ভূমি ডিভাইডেড বাই অতিভুজ, তাহলে ভূমি ডিভাইডেড বাই অতিভুজকে যদি তুমি উল্টাই দাও তখন কি হচ্ছে তোমার অতিভুজ ডিভাইডেড বাই ভূমি। আচ্ছা অনুরূপভাবে লাস্ট যেটা আছে এটাকে যদি আমি উল্টাই দেই, এখানে আছে আমার লম্ব ডিভাইডেড বাই ভূমি, তাহলে এখানে আমি কি করতে পারি ভূমি ডিভাইডেড বাই লম্ব, তাহলে এখানে আমি করতে পারি ভূমি ডিভাইডেড বাই লম্ব। আচ্ছা দেখো আবার তিনটা অনুপাত হয়ে গেছে না, তাহলে এই অনুপাতগুলোরও আমাদের নাম আছে। তাহলে অতিভুজ ডিভাইডেড বাই লম্ব এটাকে বলা হয় কোসেক থিটা, অতিভুজ ডিভাইডেড বাই ভূমি এটাকে বলা হচ্ছে সেক থিটা, এবং ভূমি ডিভাইডেড বাই লম্ব এটাকে বলা হচ্ছে কট থিটা, কট থিটা। আচ্ছা দেখো এই যে আমরা 6টা অনুপাত নিলাম, এই 6টার বাইরে কি আর কোনোভাবে এই তিনটা বাহু দ্বারা অনুপাত তৈরি করা যায়? যায় না। কেননা আমরা বিন্যাস সমাবেশ যখন শিখবো, অথবা তোমরা অনেকেই শিখে থাকতে পারো, সেই ক্ষেত্রে দেখবা যে তিনটার মধ্যে যদি দুইটা নেওয়া যায় সর্বোচ্চ 6টা অনুপাত সৃষ্টি করা যাবে। তো এখান থেকে আমাদের ত্রিকোণমিতির অনুপাত হয়ে যাচ্ছে কয়টা? 6টা। তো তাহলে আমাদের ত্রিকোণমিতির অনুপাত মূলত এই 6টি, সাইন কস ট্যান, এরপর হচ্ছে কোসেক সেক কট, এই 6টা হচ্ছে আমাদের ত্রিকোণমিতিক অনুপাত। এবং পুরো ত্রিকোণমিতি জুড়ে আমরা এই 6টা অনুপাত নিয়ে আলোচনা করব, কথা বলবো। আচ্ছা এখন দেখো ত্রিকোণমিতির কিছু বেসিক সম্পর্ক আছে, এই সম্পর্কগুলো একটু আমরা জানার চেষ্টা করি। দেখো তো ভাই এখানে সাইনের বিপরীত কে ছিল? কোসেক, অর্থাৎ সাইন থিটা এর পরিবর্তে আমি লিখতে পারি 1 ডিভাইডেড বাই কোসেক থিটা। কেননা এই যে আমাদের সাইন থিটা এখানে ছিল কি লম্ব ডিভাইডেড বাই অতিভুজ, এটাকে জাস্ট আমি উল্টাই দিছি, অতিভুজ ডিভাইডেড বাই লম্ব, এটা দ্বারা পাইছি কি কোসেক থিটা, তাহলে আমি বলতেই পারি সাইন থিটা ইকুয়াল টু 1 বাই কোসেক থিটা। অনুরূপভাবে আমি যদি বলি cos থিটা ইজ ইকুয়াল টু কি হবে, তাহলে দেখো cos থিটা আছে এখানে, cosটাকে উল্টাই কি পাইছি আমি sec থিটা, তাহলে আমি বলতে পারি cos থিটা ইজ ইকুয়াল টু 1 বাই sec থিটা। এখন দেখো অনুরূপভাবে ট্যান থিটা, তাহলে ট্যান থিটাতে কি ছিল লম্ব ডিভাইডেড বাই ভূমি, এটাকে উল্টাই আমি কি পাইছি ভূমি ডিভাইডেড বাই লম্ব, এটা হচ্ছে আমার কট থিটা, তাহলে আমি বলতে পারি ট্যান থিটা ইজ ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই কট থিটা। আশা করি তোমরা এতটুকু পর্যন্ত এটা বুঝতে পারছো। এখন দেখো আরো দুইটা সূত্র আমরা জানি, সেটা হচ্ছে ট্যান থিটার আরো একটা সূত্র আছে, ট্যান থিটা ইজ ইকুয়াল টু সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা। আচ্ছা এইটা হচ্ছে আমাদের ফর্মুলা, তো এইটা কিভাবে লিখতে পারি এটা আমরা একটু দেখি, তাহলে আমাদের কনফিউশনটা দূর হয়ে যাবে। আচ্ছা দেখো তো ভাইয়া সাইন থিটার পরিবর্তে আমরা কি শিখলাম? সাইন থিটা শিখলাম হচ্ছে লম্ব ডিভাইডেড বাই অতিভুজ, তাহলে উপরে আমি লিখি লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। আচ্ছা
এখান থেকে দেখো নিচে কি আছে cos থিটা, cos থিটা সমান আমরা কি জানি ভূমি ডিভাইডেড বাই অতিভুজ। তাহলে তুমি এখান থেকে লেখো ভূমি ডিভাইডেড বাই অতিভুজ। এখন দেখো তো এই যে অতিভুজ এবং অতিভুজ এই দুইটা কি বাদ দেওয়া যায়? এই দুইটা বাদ দেওয়া যায় না? তাহলে থাকতেছে কেমন আলটিমেটলি? থাকতেছে লম্ব ডিভাইডেড বাই ভূমি। দেখো তাহলে আমি কি করলাম sin থিটা বাই cos থিটা, এইটার আমি কি করলাম লম্ব ডিভাইডেড বাই অতিভুজ এবং ভূমি ডিভাইডেড বাই অতিভুজ লিখলাম। এখান থেকে অতিভুজ বাই অতিভুজ বাদ গেল, থাকতেছে লম্ব ডিভাইডেড বাই ভূমি। তাহলে sin বাই cos থিটা থেকে আলটিমেটলি আসতেছে আমার লম্ব ডিভাইডেড বাই ভূমি। দেখো তো tan থিটা কি লম্ব ডিভাইডেড বাই ভূমি, তাই না? এজন্য আমরা লিখতে পারি tan থিটা ইজ ইকুয়াল টু sin থিটা বাই cos থিটা। আশা করি তোমরা এইটাও ক্লিয়ার হইছো। এখন দেখো অনুরূপভাবে cot থিটা ইজ ইকুয়াল টু, তাহলে আমরা কি লিখতে পারবো cot থিটা কি শুধুমাত্র tan এর উল্টাটাই cot না? এই যে tan ইজ ইকুয়াল টু 1 বাই cot, অর্থাৎ tan যা হবে cot তার উল্টা হবে। দেখো tan এ আমার কি আছে sin থিটা বাই cos থিটা, তাহলে cot এ হবে cos থিটা ডিভাইডেড বাই sin থিটা, cos থিটা ডিভাইডেড বাই sin থিটা। আশা করি তাহলে তোমাদের এই যে ফর্মুলাগুলো এগুলো নিয়ে কারো কোনো প্রবলেম থাকার কথা না। দেখো তাহলে এখন আমরা জানবো চতুর্ভাগ সম্পর্কে। তো চতুর্ভাগ সম্পর্কে অলরেডি তোমাদের ধারণা আছে, কারণ আমরা জ্যামিতিতে চতুর্ভাগ নিয়ে বিস্তারিত আলোচনা করেছি, তারপরেও আমরা আবারও ত্রিকোণমিতিতে চতুর্ভাগ নিয়ে আলোচনা করব। দেখো চতুর্ভাগ মূলত কি? তাহলে চতুর্ভাগ হচ্ছে কোন একটা সমতলকে যদি তুমি 4টি সমান ভাগে ভাগ করো তখন আমরা এটাকে বলতে পারি কি চতুর্ভাগ। দেখো এটা একটা সমতল ছিল, এটাকে আমি কি করলাম 4টা সমান ভাগে ভাগ করলাম, এটাকে আমি চতুর্ভাগ বলতেছি। তো আমরা জ্যামিতিতে শিখেছিলাম যে এটা হচ্ছে আমাদের ফার্স্ট কোয়াড্রেন্ট, এটা হচ্ছে আমাদের সেকেন্ড কোয়াড্রেন্ট, এটা হচ্ছে থার্ড কোয়াড্রেন্ট এবং এটা হচ্ছে আমাদের ফোর্থ কোয়াড্রেন্ট। আচ্ছা, আরেকটা জিনিস দেখো, আমরা জানতাম যে এই যে অনুভূমিক বরাবর যেটা থাকে এটাকে এক্স অক্ষ বলা হয়, যাকে এক্স এবং এক্স প্রাইম দ্বারা প্রকাশ করা হয়, এবং উলম্ব বরাবর যে রেখাটা থাকে এটাকে বলা হয় ওয়াই অক্ষ, যাকে ওয়াই এবং ওয়াই প্রাইম দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা, জ্যামিতিতে আমরা বিভিন্ন বিন্দুর স্থানাঙ্ক সম্পর্কে দেখেছি, যে স্থানাঙ্কতে আমরা জেনেছি যে ফার্স্ট কোয়াড্রেন্টে যদি কোনো বিন্দু থাকে এই বিন্দুটার স্থানাঙ্ক হবে পজিটিভ এবং পজিটিভ, ওকে, এবং সেকেন্ড কোয়াড্রেন্টে যদি থাকে এখানে হবে নেগেটিভ এবং পজিটিভ, অর্থাৎ এখানে কি প্রথমটা এক্স এর মান, পরেরটা হচ্ছে ওয়াই এর মান। দেখো এইখানে এক্স বরাবর এখানে কোনো প্রাইম নেই যার কারণে এটা পজিটিভ, ওয়াই বরাবর মানটা প্রাইম নেই যার কারণে এটা পজিটিভ। কিন্তু যখন আমি সেকেন্ড কোয়াড্রেন্টে আসতেছি তখন দেখো এখানে এক্স বরাবর যে মানটা এটাতে প্রাইম আছে, তার মানে এক্স এর মানটা হবে ঋণাত্মক, এবং ওয়াই বরাবর যে মানটা এখানে কোনো প্রাইম নেই এই মানটা হবে ধনাত্মক। অনুরূপভাবে এইখানে দেখো এক্স এবং ওয়াই উভয়ই প্রাইম, তাহলে বিন্দুটার স্থানাঙ্ক হবে কি মাইনাস কমা মাইনাস, এবং এইটার স্থানাঙ্ক কি হবে দেখো এক্স এর ক্ষেত্রে পজিটিভ এবং ওয়াই এর ক্ষেত্রে নেগেটিভ। এই জিনিসগুলো আমরা দেখেছি জ্যামিতিতে, আমরা সুন্দরভাবে দেখেছি। আচ্ছা, এখন দেখবো তাহলে ত্রিকোণমিতিতে আমাদের কোয়াড্রেন্ট অর্থাৎ চতুর্ভাগের কাজটা কি। দেখো ত্রিকোণমিতিতে চতুর্ভাগের কাজ হচ্ছে এই যে আমরা কিছুক্ষণ আগে জানলাম যে ত্রিকোণমিতিতে অর্থাৎ ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে আমাদের 6টি, এই 6টা অনুপাতের মধ্যে কে কোন কোয়াড্রেন্টে ধনাত্মক এবং কোন কোয়াড্রেন্টে ঋণাত্মক এটাই আমরা কোয়াড্রেন্ট থেকে জানবো। তাহলে প্রথমত জেনে নাও যে এই বিষয়টা আমরা সুন্দরভাবে মনে রাখবো, অল স্টুডেন্ট টেক কেয়ার। তাহলে কি বললাম, প্রথমত তুমি জেনে নাও এবং মেনে নাও আমরা অল স্টুডেন্ট টেক কেয়ার এই যে 4টা ওয়ার্ড লিখেছি, এই 4টা ওয়ার্ডের মাধ্যমে মনে রাখবো কোন কোয়াড্রেন্টে কে পজিটিভ। দেখো অল এটাকে আমি বলতেছি 1, এটাকে বলতেছি 2, এটাকে বলতেছি 3 এবং এটাকে বলতেছি 4। তাহলে 4টা ওয়ার্ডকে আমি সুন্দরভাবে দিয়ে নিলাম। তাহলে দেখো একের সাথে এক, তাহলে একে অল বলতে বুঝাচ্ছি এই যে মোট 6টা ত্রিকোণমিতিক অনুপাত ছিল এটা হচ্ছে কি অল, তাই না? 6টা ত্রিকোণমিতিক অনুপাত, তাহলে এখানে 1 নম্বরে হচ্ছে অল পজিটিভ, অর্থাৎ সবগুলো ত্রিকোণমিতিক অনুপাতের এই কোয়াড্রেন্টে হবে পজিটিভ। এখন আসো 2 নম্বরে। দেখো 2 নম্বরের ক্ষেত্রে কে আছে স্টুডেন্টের প্রথম অক্ষর কি এস, আর সাইনের প্রথম অক্ষর কি এখানে এস। তাহলে এই জায়গাতে সাইন এবং সাইনের বিপরীত দেখে কোসেক, আমরা কি দেখেছি সাইনের বিপরীত হচ্ছে কোসেক, তাহলে এখানে সাইন এবং
কোসেক, এই দুইটা হবে পজিটিভ। আর বাকি যে চারটা ত্রিকোণমিতিক অনুপাত আছে অর্থাৎ কস, সেক, ট্যান, কট, এই চারটা হবে এখানে ঋণাত্মক। আচ্ছা, তৃতীয় কোয়াড্রেন্টে দেখো এই যে 3, এর সাথে 3 মিলাও, তাহলে এটা 3। এখানে কি আছে? টেক, টেকের প্রথম অক্ষর কি? টি, ট্যানের প্রথম অক্ষর কি? টি। তাহলে এইখানে ট্যান, ট্যান এবং ট্যানের বিপরীত থেকে ভাইয়া, ট্যানের বিপরীত হচ্ছে কট। তাহলে এই জায়গাতে আমাদের ট্যান এবং কট এই দুইটা হচ্ছে পজিটিভ। আর বাকি আমাদের থাকতেছে কয়টা? বাকি থাকতেছে চারটা, অর্থাৎ সাইন, কোসেক, কস এবং সেক, এই চারটা এই কোয়াড্রেন্টে নেগেটিভ। অনুরূপভাবে দেখো আমি যদি লাস্ট কোয়াড্রেন্টে আসি, এখানে এটা 4, 4 এর সাথে 4 মিলাও, 4, 4 এ কি আছে? কেয়ার। তাহলে কেয়ারের প্রথম অক্ষর কি? সি, এবং কসের প্রথম অক্ষর কি? সি। আর কসের বিপরীতে কে থাকে ভাইয়া? কসের বিপরীতে থাকে হচ্ছে সেক। তাহলে এই জায়গাতে কস এবং সেক এই দুইটা হচ্ছে পজিটিভ, বাকি যে চারটা থাকতেছে এই চারটা হচ্ছে নেগেটিভ। তাহলে আমরা সুন্দরভাবে এইটার মাধ্যমেই মনে রাখতে পারি যে কোন কোয়াড্রেন্টে কোন ত্রিকোণমিতিক অনুপাতটার মান ধনাত্মক এবং কোন ত্রিকোণমিতিক অনুপাতটার মান ঋণাত্মক। এখন আসো, আমি যে তোমাকে বললাম এইটা তো আমার কোনো ফর্মুলা না, এটা জাস্ট মনে রাখার একটা কৌশল, তাই না? তাহলে এইটা যদি আমার ফর্মুলা না হয় এটাকে আমি কেন বিশ্বাস করব? তো এই বিশ্বাস করার জন্য আমি তোমাকে জাস্ট প্রমাণ একটু দেখাই, প্রমাণটা দেখলে তুমি ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা দেখো, আমি এইখানে একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম, ওকে, এবং এইটাকে বললাম সূক্ষ্মকোণ। তাহলে এই যে এটা আমাদের সমকোণ না? এটা সমকোণ। তাহলে এটা কি? অধিভুজ, তাই তো? অধিভুজকে ধরো আমি এটাকে, এই বাহুটাকে আর দ্বারা প্রকাশ করলাম, এই বাহুটাকে বললাম আর, এবং এইটাকে বলতেছি লম্ব। লম্ব, তাহলে সূক্ষ্মকোণ বিয়োগ লম্ব, এটা কি? পারপেন্ডিকুলার। তাহলে পি দ্বারা প্রকাশ করলাম, এবং এটা হচ্ছে ভূমি, এটাকে প্রকাশ করতেছি আমি বি দ্বারা, বেস, বি দ্বারা প্রকাশ করলাম। আচ্ছা, এখন দেখো তো, আমরা কিছুক্ষণ আগে তোমাদেরকে স্থানাঙ্ক দেখাইলাম। তাহলে এই বিন্দুতে, এই বিন্দুটাতে এক্স এবং ওয়াই উভয়ই পজিটিভ না? তাহলে দেখো তো এইটা কিসের মান? এটা ওয়াই এর মান। আমরা কিসে জেনেছিলাম? জ্যামিতিতে জেনেছি যে এক্স অক্ষ থেকে এই বিন্দু পর্যন্ত যে দূরত্ব, এটা কিসের মান? ওয়াই এর মান। তাহলে আমি বলতেছি পিটাই হচ্ছে আমার ওয়াই এর মান, যেটা পজিটিভ, এবং বিটা দেখো এই যে এক্স অক্ষের ধনাত্মক দিকে যাচ্ছে না? তাহলে এই বরাবর বির মানটা কি হবে? পজিটিভ। এবং এই যে এটা থাকতেছে এটাকে অতিভুজ, অতিভুজ সবসময় কি হবে? পজিটিভ হবে, কেননা এটা একটা ব্যাসার্ধ ভেক্টর। আশা করি তোমরা এই বিষয়টা ক্লিয়ার হয়েছো। দেখো তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টের জন্য আমি যদি তোমাকে বলি যে এখানে তুমি সাইন থিটা নাও, সাইন থিটার সমান তুমি কি জানো ফার্স্ট কোয়াড্রেন্টের জন্য? তাহলে আমি এখানে লিখি যে ফর ফার্স্ট কোয়াড্রেন্ট, দেখো ফর ফার্স্ট কোয়াড্রেন্ট। তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টের জন্য দেখো তো ভাইয়া, সাইন থিটা, সাইন থিটার সমান আমরা কি জানি? লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। তাহলে এখানে লম্বকে প্লাস পি, তাই না? লম্ব হচ্ছে প্লাস পি ডিভাইডেড বাই অতিভুজ, অতিভুজকে প্লাস আর, তাই না? অতিভুজ হচ্ছে প্লাস আর। তাহলে দেখো এইটাও প্লাস, এইটাও প্লাস, আলটিমেটলি ফলাফল কি হবে ভাইয়া? ফলাফলটা হচ্ছে পজিটিভ, পজিটিভ। তাহলে সাইন থিটার মানটা এখানে পজিটিভ, তাই না? তাহলে দেখো সাইন থিটা যদি পজিটিভ হয়, সাইন থিটার বিপরীত অনুপাতটাকে, সাইন থিটার বিপরীত অনুপাত হচ্ছে কোসেক থিটা। কোসেক থিটা তাহলে কি হবে? শুধুমাত্র উল্টাই যাবে, যে এই যে আরটা উপরে চলে যাবে, পিটা নিচে যাবে। কিন্তু আমার আর উপরে যাক, পি নিচে চলে আসুক, তারপরেও কি দুইটাই পজিটিভ না? দুইটা যদি পজিটিভ হয় তাহলে আমি কি বলতে পারি? এই যে কোসেক থিটা এটা হবে আমাদের পজিটিভ, ওকে। এখন দেখো যদি আমি cos থিটা নেই এখানে ভাইয়া, cos থিটার সমান আমরা কি জানি? ভূমি ডিভাইডেড বাই অধিভুজ, তাই না? দেখো তো এখানে ভূমিকে, ভূমি হচ্ছে প্লাস বি, ভূমি হচ্ছে প্লাস বি, অধিভুজকে, অধিভুজ হচ্ছে প্লাস আর, তাহলে অধিভুজ হচ্ছে প্লাস আর। তাহলে দেখো ভূমিও প্লাস অধিভুজও প্লাস, অর্থাৎ দুইটা প্লাস, আলটিমেটলি আমার ফলাফল হবে পজিটিভ, ওকে। এখন দেখো যদি cos থিটা পজিটিভ হয়, cos এর বিপরীত অনুপাত কে ভাইয়া? cos এর বিপরীত অনুপাত হচ্ছে sec। তাহলে sec থিটা কি হবে? অধিভুজ ডিভাইডেড বাই ভূমি, অর্থাৎ প্লাস আর উপরে চলে যাবে, প্লাস বি নিচে আসবে, কিন্তু আলটিমেটলি আমার ফলাফল কি? ফলাফল হচ্ছে পজিটিভ। তাহলে আমি বলতে পারি sec থিটা ইজ ইকুয়াল টু পজিটিভ। এখন আসো বাকি থাকতেছে আমাদের tan থিটা এবং cot থিটা। তাহলে tan থিটা সমান আমরা কি জানি? টেরা লম্বা ভূত, অর্থাৎ tan থিটা সমান আমরা জানি লম্ব ডিভাইডেড বাই ভূমি। এখানে লম্বকে প্লাস পি, ভূমিকে প্লাস বি, তাহলে আমি লিখতে পারি প্লাস পি ডিভাইডেড বাই প্লাস বি। দেখো তো পিও প্লাস বিও প্লাস, দুইটা যদি প্লাস হয় আলটিমেটলি আমার ফলাফল হচ্ছে পজিটিভ, ওকে। এরপর আসো
ট্যান থিটা যদি পজিটিভ হয় তাহলে ট্যানের বিপরীত হচ্ছে কট থিটা। কট থিটাতে প্লাস বি পড়ে যাবে, প্লাস পি নিচে চলে আসবে। তাহলে এইটাও যেহেতু দুইটাই পজিটিভ, ফলাফল আসবে আমাদের পজিটিভ। এখান থেকে আমি বলতে পারি যে ফার্স্ট কোয়াড্রেন্টে যে 6টা ত্রিকোণমিতিক অনুপাত সাইন কোসেক, কসেক, ট্যান কট, এই 6টাই হবে পজিটিভ। আর আমরা অল স্টুডেন্ট টেক কেয়ার এটার মাধ্যমে শিখেছিলাম যে 6টা পজিটিভ। এখন আসো আমরা সবগুলো প্রমাণ করব না, আর একটা দেখবো, আর বাকিগুলো তোমরা নিজেরা করতে পারবা। তাহলে আর একটা আমরা ধরো যে এটাতে দেখি, থার্ড কোয়াড্রেন্টে দেখি। তাহলে আমরা এবার থার্ড কোয়াড্রেন্টে দেখবো। দেখো থার্ড কোয়াড্রেন্ট, তাহলে সুন্দরভাবে থার্ড কোয়াড্রেন্টে একটা সমকোণী ত্রিভুজ এঁকে নাও। একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম আমি, ধরো এটা আমার সমকোণী ত্রিভুজ। এইটা দেখো তো আমাদের সমকোণ না, এটা সমকোণ, এবং এটাকে যদি আমি কোণ বলি, সূক্ষ্মকোণ, তাহলে এইটা আমাদের কি হয়ে যাবে, এটা হবে আমাদের লম্ব। তাহলে এটাকে লম্ব পারপেন্ডিকুলার পি। এটা দেখো সূক্ষ্মকোণ সংলগ্ন বাহুটা ভূমি, এটাকে বলতেছি বি, এবং এইটা হচ্ছে অতিভুজ যাকে আমি আর দ্বারা প্রকাশ করলাম। তাহলে আর দেখো এটা সবসময় পজিটিভ না, প্লাস আর, আরটা কি সবসময় পজিটিভ, তাহলে আমি বলতেছি যে এটা প্লাস আর। এখন দেখো তো ভাইয়া, এই যে তুমি কি করতেছো, এক্স এর প্রাইম দিকে আসতেছো, তাই না? তাহলে বির মানটা এখানে কি হবে, ঋণাত্মক, তাই না? এরপর আসো, এই যে ওয়াই এর মান, এটা হচ্ছে আমাদের ওয়াই এর মান। ওয়াই এর মান এই কোয়াড্রেন্টে কি ঋণাত্মক, তাহলে পির পরিবর্তে তুমি লিখতে পারো কি মাইনাস পি। আচ্ছা, তাহলে আমরা থার্ড কোয়াড্রেন্টে এখন কাজ করব ফর, তাহলে এখান থেকেই দেখো, তাহলে আমি বলতে পারি এটা ফর থার্ড কোয়াড্রেন্ট। তাহলে ভাইয়া থার্ড কোয়াড্রেন্টে দেখো তো সাইন থিটা ইজ ইকুয়াল টু, আমি কি জানি, সাইন থিটা ইজ ইকুয়াল টু জানি লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। তাহলে এখানে লম্বকে মাইনাস পি, তাহলে লম্ব হবে এই জায়গাতে মাইনাস পি ডিভাইডেড বাই অতিভুজ সবসময় কি প্লাস, তাহলে প্লাস আর, তাহলে মাইনাস পি ডিভাইডেড বাই প্লাস আর, এখানে কি হবে মাইনাস প্লাসের মাইনাস, তাহলে এই যে ফলাফলটা হবে আমাদের ঋণাত্মক, নেগেটিভ। ওকে, এখন আসো, সাইন থিটা যদি আমাদের ঋণাত্মক হয় তাহলে কোসেক থিটার মানটা কি হবে, অবশ্যই ঋণাত্মক হবে। এখানে শুধু প্লাস আর উপরে চলে যাবে, মাইনাস পি নিচে চলে আসবে, তাহলে এই মানটা হবে আমাদের ঋণাত্মক। ওকে, ঋণাত্মক। এখন আসো cos থিটা সমান তুমি কি জানো, ভূমি ডিভাইডেড বাই অতিভুজ। ভূমিকে এখানে, ভূমি হচ্ছে মাইনাস বি ডিভাইডেড বাই অতিভুজ হচ্ছে প্লাস আর, তাহলে এখানে এটা হচ্ছে আমাদের মাইনাস বি। তাহলে দেখো একটা মাইনাস একটা প্লাস, ফলাফল কি, ফলাফল হচ্ছে মাইনাস, তাহলে cos থিটা আমাদের নেগেটিভ। ওকে, অনুরূপ ভাবে cos থিটা যদি নেগেটিভ হয় তাহলে sec থিটা কি হবে, sec থিটা হবে নেগেটিভ। ওকে, এখন আসো tan থিটা সমান আমরা কি জানি, লম্ব ডিভাইডেড বাই ভূমি। লম্বকে এখানে মাইনাস পি, লম্ব হচ্ছে আমাদের মাইনাস পি, এবং ভূমি হচ্ছে মাইনাস বি, তাহলে দেখো তো ভাইয়া মাইনাস মাইনাস ফলাফল কি প্লাস, তাহলে মাইনাস হচ্ছে প্লাস, তাহলে tan থিটা আমাদের ধনাত্মক। tan থিটা যদি ধনাত্মক হয় cot থিটা কি হবে, cot থিটা হবে আমাদের ধনাত্মক। তাহলে আমরা দেখতে পারতেছি যে থার্ড কোয়াড্রেন্টের ক্ষেত্রে শুধুমাত্র tan এবং cot হচ্ছে পজিটিভ, এবং বাকি যে এই চারটা থাকতেছে এই চারটা হচ্ছে নেগেটিভ। তো আমরা এইখান থেকে কি শিখেছিলাম, থার্ড কোয়াড্রেন্টের জন্য টেকের প্রথম অক্ষর টি, tan এর প্রথম অক্ষর টি, তাহলে tan এর বিপরীত cot, tan এবং cot পজিটিভ, আর বাকি সবগুলো এখানে কি নেগেটিভ। আশা করি তোমরা ত্রিকোণমিতিক অনুপাত কোনটা কোন কোয়াড্রেন্টে ধনাত্মক এবং কোনটা কোন কোয়াড্রেন্টে ঋণাত্মক এটা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা দেখো, এখন আমরা শিখবো অ্যাঙ্গেলটা মূলত কি। তো অ্যাঙ্গেলটা হচ্ছে, দেখো এই যে দুইটা সরলরেখা যখন পরস্পর ছেদ করে, তাহলে এই যে এখানে একটা কোণ উৎপন্ন করে না, এইটা হচ্ছে আমাদের অ্যাঙ্গেল বা কোণ। তাহলে পরস্পর যে ছেদ করতেছে এইখানে যেটা উৎপন্ন হচ্ছে এটাই হচ্ছে আমাদের কোণ, এটাকে আমরা থিটা দ্বারা প্রকাশ করতে পারি। দেখো এটা হচ্ছে মূলত জ্যামিতিক কোণ। তাহলে জ্যামিতিক কোণটা আমরা শিখেছিলাম যে জ্যামিতিক কোণের একটা লিমিট থাকে, অর্থাৎ জ্যামিতিক কোণের লিমিট হচ্ছে 0 টু 360 ডিগ্রি, অর্থাৎ জ্যামিতির কোনো কোণ 360 ডিগ্রির বেশি হবে না। এখন হচ্ছে ত্রিকোণমিতিতে ভাইয়া কোণটা তাহলে কি, ত্রিকোণমিতির কোণটা হচ্ছে এই যে আমাদের এক্স অক্ষ ছিল, এক্স অক্ষ ছিল না, এটা এক্স এবং এক্স প্রাইম, অর্থাৎ এক্স অক্ষের ধনাত্মক দিক হচ্ছে এইটা। তাহলে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোনো একটা রেখা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘূর্ণনের ফলে যেটা উৎপন্ন করে এটা হচ্ছে ত্রিকোণমিতিক কোণ। তাহলে দেখো ঘড়ির কাঁটার বিপরীত দিকে এটা না, তাহলে এইটা যেটা উৎপন্ন করতেছে এটা হচ্ছে কোণ। ওকে, তাহলে দেখো এই যে আমরা কি বললাম যে জ্যামিতির যে কোণটা, এই কোণটার একটা লিমিটেশন থাকে। তাহলে জ্যামিতির কোণটা হচ্ছে 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রি পর্যন্ত। কিন্তু দেখো ত্রিকোণমিতির কোণটা এই যে এটা ঘুরতেছে এইভাবে, এটা যদি এখানে আসে তাহলে এটা থিটা, এটা যদি আবার এখানে চলে আসে তাহলে এখান থেকে এইটা, আবার যদি এইখানে আসে তাহলে
এইখান থেকে এইটা। দেখো এটা যদি আবার এইখানে চলে আসে তখন আমাদের কি হবে, এইখানে আসে তখন এইটা চলে আসবে তোমার এই যে এইখান থেকে এটা পর্যন্ত। তাহলে এটা কিন্তু 360 প্লাস করে যাচ্ছে, অর্থাৎ ত্রিকোণমিতির কোণটার কোনো লিমিটেশন থাকবে না, এটা ইনফিনিটি পর্যন্ত চলতে থাকবে। তাহলে আশা করি তোমরা বিষয়টা ক্লিয়ার হয়ে গেছো। তো এখন দেখো আমরা দেখব যে কোনগুলো কোন চতুর্ভাগে বসবে। তাহলে দেখো তো ভাইয়া, এইটা আমার এক্স অক্ষ তাই না, এক্স অক্ষ, তাহলে এক্স অক্ষের ধনাত্মক দিক এইটা, এক্স অক্ষের ঋণাত্মক দিক এইটা, এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ, এটা ওয়াই অক্ষের ধনাত্মক দিক এবং এইটা হচ্ছে ওয়াই অক্ষের ঋণাত্মক দিক। আর আমরা কি জানি, কোণ শুরু হয় এক্স অক্ষের ধনাত্মক দিক থেকে, তাই তো? তাহলে এইটা কত ডিগ্রি হবে বলো তো? এটা হবে আমার 0 ডিগ্রি। আচ্ছা আমি যদি একবার এখানে ঘুরে আসি, এটা কত ডিগ্রি হবে? এটা হবে আমাদের 90 ডিগ্রি। আবার যদি এইখানে চলে আসি, কারণ আমরা জানি প্রতিটা কোয়াড্রেন্ট হচ্ছে 90 ডিগ্রি করে, এখানে আসলে কত হবে? 90 যোগ 90 180 ডিগ্রি। এখানে আসলে এটা হবে 277 ডিগ্রি, এটা হবে আবার কত? 360 ডিগ্রি। অনুরূপভাবে আবার যদি আমি যাই তাহলে এটা হবে 450 ডিগ্রি, এটা কত হবে? 540 ডিগ্রি। আর এটা কত হবে? দেখো তাহলে এটা হচ্ছে আমাদের 450, এবং এটার সাথে যদি আবার আমি 90 গুণ করে দেই তাহলে এটা হবে আমাদের 43, তাহলে এইটা হবে আমাদের 630, 6 নং 54 7 নং 63। তাহলে এইটা হবে আমাদের কত? 630। আচ্ছা এখন দেখো, আমি যদি এইখানে বলি যে আমার একটা এখানে থিটা আছে, এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের থিটা অ্যাঙ্গেল, তাহলে প্রথমত এইখানে কোন কোন কোঅর্ডিনেটগুলো মানগুলো আমার বসবে? দেখো আমি কি বলতে পারি, এখানে 0 প্লাস থিটা এমন যদি থাকে তাহলে ফার্স্ট কোঅর্ডিনেট অবস্থান হবে। আবার যদি বলি 360 প্লাস থিটা, 360 প্লাস থিটা, অর্থাৎ 360 যাওয়ার পর যদি আবার থিটা যোগ করে দেই তখনও কোথায় বসবে এই অ্যাঙ্গেলটা? এই কোঅর্ডিনেটে। এখন আবার আসে এইখানে, এটাতে আমি যদি বলি যে 90 মাইনাস থিটা, থিটাটা কি এখানে থিটা দ্বারা বোঝাচ্ছে যে সূক্ষ্মকোণ, অর্থাৎ 90 এর থেকে কম যদি কোনো কোণ থাকে, দেখো এটা 90 না, এর থেকে যদি কিছু একটা কোণ আমি বিয়োগ করি, অর্থাৎ 90 এর থেকে কম কোনো কোণ বিয়োগ করি, তাহলে এটা আলটিমেটলি কোথায় চলে আসবে? এই কোয়াড্রেন্টে চলে আসবে। আবার দেখো 450, তাহলে 450 তো মূলত এই রেখা বরাবর। এখন 450 থেকে যদি একটা সূক্ষ্মকোণ আমি বিয়োগ করে দেই, দেখো এই যে 450 মাইনাস থিটা, তখন এটাও এই কোয়াড্রেন্টে আসতেছে না? তো এই যে কোণগুলোর অবস্থান হবে ফার্স্ট কোয়াড্রেন্টে। অনুরূপভাবে আসো সেকেন্ড কোয়াড্রেন্টের ক্ষেত্রে, সেকেন্ড কোয়াড্রেন্টে যখন আমি আসবো, দেখো 90টা এখানে আসে না? তাহলে 90 এর সাথে যদি একটা সূক্ষ্মকোণ, অর্থাৎ 90 থেকে কম কোনো কোণ আমি যোগ করে দেই, 90 প্লাস থিটা, এটা কোন কোয়াড্রেন্টে অবস্থান হবে? সেকেন্ড কোয়াড্রেন্টে। আবার কত? 450, তাহলে 450 এই রেখা বরাবর, এর সাথে যদি একটা সূক্ষ্মকোণ আমি যোগ করে দেই, এটার অবস্থান হবে সেকেন্ড কোয়াড্রেন্টে। আবার দেখো 180টা এই রেখা বরাবর, তাই না? তাহলে 180 থেকে যদি আমি একটা সূক্ষ্মকোণ বাদ দিয়ে দেই তাহলে এইখানে চলে আসবে না কোনটা? আলটিমেটলি 180 মাইনাস থিটা করলে এখানে চলে আসবে, তাহলে এটা হচ্ছে 180 মাইনাস থিটা। আবার অনুরূপভাবে 540 মাইনাস থিটা হবে এখানে, 540 মাইনাস থিটার অবস্থানটা হবে এই কোয়াড্রেন্টে। আবার দেখো আমি যদি এখানে আসি, এখানে আমার মান কত? 180, এর সাথে যদি কোনো একটা সূক্ষ্মকোণ আমি যোগ করে দেই, কোথায় আসবো ভাইয়া? এই রেখা থেকে নিচে চলে আসবো, তাই না? কারণ কোণ আমার কি করে? ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরে। তাহলে এখানে হবে আমার 180 প্লাস থিটা, এখানে হবে 540 প্লাস থিটা। এখন এখানে আছে কত? 277, তাহলে এখান থেকে যদি বিয়োগ করে দেই আমার এই কোয়াড্রেন্টে চলে আসবে, তাহলে 277 মাইনাস থিটা 630 মাইনাস থিটা, তাহলে এই কোণগুলোর অবস্থান হচ্ছে থার্ড কোয়াড্রেন্টে। অনুরূপ ভাবে দেখো 277 এর সাথে যদি তুমি একটা সূক্ষ্মকোণ যোগ করে দাও, অবস্থান কোথায়? 277 এখানে, সূক্ষ্মকোণ যোগ করে দিলে যাবে এখানে। এরপর 630 প্লাস থিটা, এটার অবস্থান এখানে। 0 মাইনাস থিটা যদি কখনো হয় তখন তার অবস্থান কোথায় হয় এটা একটু মনে রাখবা। 0 মাইনাস থিটা, 0 মাইনাস থিটার অবস্থান কোথায় ভাইয়া? 0 মাইনাস থিটার অবস্থান হচ্ছে আমাদের ফোর্থ কোয়াড্রেন্টে, এবং 360 মাইনাস থিটা এটার অবস্থান হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্টে। তাহলে দেখো কোনগুলো কোন কোয়াড্রেন্টে হয় এটাও আমরা এখান থেকে শিখে ফেললাম। এখন আমরা দেখব ঋণাত্মক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। আচ্ছা দেখো, আমরা কিছুক্ষণ আগেই জানলাম ত্রিকোণমিতিক যে কোণ, এই কোণটার উৎপত্তি হয় এক্স অক্ষের ধনাত্মক দিক থেকে, এক্স অক্ষের ধনাত্মক দিক থেকে। ওকে, তাহলে এক্স অক্ষের ধনাত্মক দিক থেকে, এবং এইটা এক্স অক্ষের ধনাত্মক দিক থেকে 0 থেকে শুরু হয়ে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, অর্থাৎ এইভাবে চলে আসে।
তাহলে কোণটা ধনাত্মক কোণ দিকে এই দিকে, যদি কোণটা এই পাশে চলে আসে তখন এটাকে আমি বলতেছি ধনাত্মক কোণ। যদি কোণটা আমার কখনো এই দিকে চলে আসে অর্থাৎ বিপরীত দিকে আসে তখন এটাকে আমরা বলবো ঋণাত্মক কোণ। তাহলে দেখো এখানে যদি আমি একটা সূক্ষ্ম কোণ নিই, এটা কি হচ্ছে ভাইয়া মাইনাস থিটা, তাই না? এই কোণটা হচ্ছে আমাদের ঋণাত্মক কোণ, কেননা এই পাশে যেটা যাবে, দেখো এই পাশে যদি কোণটা হয় কখনো এইদিকে যদি কোণটা কখনো হয় এটা হচ্ছে আমাদের পজিটিভ কোণ, ঠিক আছে? তাহলে দেখো এই কোয়াড্রেন্টে কি এটা পজিটিভ, এবং এই বরাবর যদি বিপরীত দিকে আসে এটা হচ্ছে আমাদের নেগেটিভ। এখন আসো ঋণাত্মক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। তাহলে আমরা ত্রিকোণমিতিক অনুপাত কি জানি? সাইন। তাহলে মাইনাস থিটা যদি বলি তাহলে দেখো তো এটা ঋণাত্মক কোণের ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে না? এরপর আসতেছে আমি কি কোসেক মাইনাস থিটা যদি বলি, এটা কি ঋণাত্মক কোণের ত্রিকোণমিতিক অনুপাত না? এরপর আসো tan মাইনাস থিটা, cot মাইনাস থিটা, cos মাইনাস থিটা এবং sec মাইনাস থিটা। আচ্ছা এখন দেখো তো সাইন মাইনাস থিটা অর্থাৎ সাইন থিটাটা এই কোয়াড্রেন্টে, আমরা কিছুক্ষণ আগে জেনেছি অল স্টুডেন্ট টেক কেয়ার। তাহলে এই কোয়াড্রেন্টে সাইনের মানটা কি? এখানে অল পজিটিভ না? দেখো এখানে অল পজিটিভ, এখানে সাইন এবং কোসেক দুইটা পজিটিভ, এখানে tan এবং cot এই দুইটা পজিটিভ, এখানে কে পজিটিভ? cos এবং sec এই দুইটা পজিটিভ। তাহলে দেখো তো ভাইয়া আমি যখন সাইন মাইনাস থিটা নিচ্ছি, সাইন মাইনাস থিটার অবস্থান কোথায়? ফোর্থ কোয়াড্রেন্টে, অর্থাৎ সাইন মাইনাস থিটার অবস্থান হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্টে। এই ফোর্থ কোয়াড্রেন্টে সাইনের মান কি? ঋণাত্মক না? তাহলে আমি বলতে পারি এটা হচ্ছে মাইনাস সাইন থিটা। অনুরূপভাবে কোসেক থিটাটাও কি এই কোয়াড্রেন্টে ঋণাত্মক, তাহলে আমি বলতে পারি কোসেক মাইনাস থিটা ইজ ইকুয়াল টু মাইনাস কোসেক থিটা, ঠিক আছে? আবার দেখো tan মাইনাস থিটা, তাহলে tan মাইনাস থিটার অবস্থান কোথায়? ফোর্থ কোয়াড্রেন্টে। এই ফোর্থ কোয়াড্রেন্টে cos এবং sec বাদে সবগুলোই কি ঋণাত্মক, তাহলে আমি বলতে পারি tan মাইনাস থিটা ইজ ইকুয়াল টু মাইনাস tan থিটা এবং cot মাইনাস থিটা ইজ ইকুয়াল টু মাইনাস cot থিটা। এখন আসো cos মাইনাস থিটা, দেখো তো ভাইয়া cos মাইনাস থিটার অবস্থান কোথায়? ফোর্থ কোয়াড্রেন্টে। কোসেক মাইনাস থিটার অবস্থান কোথায়? ফোর্থ কোয়াড্রেন্টে। তাহলে এই কোয়াড্রেন্টে cos এবং sec এই মান দুটো পজিটিভ, এজন্য আমি বলতে পারি cos মাইনাস থিটা ইজ ইকুয়াল টু cos থিটা আর এটা হচ্ছে sec মাইনাস থিটা ইজ ইকুয়াল টু sec থিটা। তাহলে আমরা এখান থেকে বুঝলাম ঋণাত্মক কোণের ত্রিকোণমিতিক অনুপাতের ক্ষেত্রে শুধুমাত্র cos মাইনাস থিটা যদি থাকে অর্থাৎ cos এর ঋণাত্মক অনুপাতটা হলে এটা হবে পজিটিভ এবং sec এর ঋণাত্মক অনুপাত হলে এটা হবে পজিটিভ, আর বাদ বাকি যে চারটা এই চারটা হবে আমাদের ঋণাত্মক। এখন আমরা শিখবো ত্রিকোণমিতির কিছু বেসিক ফর্মুলা, যেগুলো তোমরা ক্লাস 9-10 শিখে ফেলেছো, তারপরেও আমরা এগুলো একটু শেখার চেষ্টা করি। তোমাদেরকে কিছুক্ষণ আগেই অর্থাৎ ক্লাসের শুরুতেই আমি বলেছিলাম যে ত্রিকোণমিতি মূলত আলোচনা করে সমকোণী ত্রিভুজ দিয়ে। তাহলে আমরা সেই সুন্দর আমাদের পরিচিত সমকোণী ত্রিভুজটা এঁকে নেই। দেখো এটা আমাদের একটা সমকোণী ত্রিভুজ, যার এইটা হচ্ছে সমকোণ, তাই না? সমকোণের বিপরীত বাহু হচ্ছে আমাদের অতিভুজ এবং এটা যদি আমি কোণ ডিফাইন করি তাহলে এর বিপরীতে আমার কি হবে? এর বিপরীতে হবে লম্ব এবং কোণ সংলগ্ন যেটা এটা হবে আমাদের ভূমি। আশা করি তোমরা ক্লিয়ার। আচ্ছা এখন একটু মনে করার চেষ্টা করো তো, তোমরা একটা জিনিস শিখেছো না, পিথাগোরাসের উপপাদ্য। পিথাগোরাস সুন্দর একটি উপপাদ্য লিখেছেন, তার উপপাদ্যটা হচ্ছে অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার অথবা লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। আমরা একটু পিথাগোরাসের উপপাদ্যটা লিখি, দেখো সেই উপপাদ্যটা কি বলতো? অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। আচ্ছা ভাইয়া এই যে আমাদের অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার আছে, আমি যদি উভয় পাশে অতিভুজ স্কয়ার দ্বারা ভাগ করে দেই আমার কি কোনো সমস্যা হবে? এখানে আমি কি করলাম? উভয় পাশে এটাকে অতিভুজ স্কয়ার দ্বারা ভাগ করে দিলাম, তাহলে কি করতেছি? অতিভুজ স্কয়ার এখানেও দিতে হবে, তাহলে কি করতে হবে? অতিভুজ স্কয়ার দ্বারা এখানেও ভাগ করতে হবে, এখানেও আমার কি করতে হবে? অতিভুজ স্কয়ার দ্বারা ভাগ করতে হবে। আচ্ছা দেখো তো অতিভুজ স্কয়ার এটা বাদ যায় না, তাহলে থাকে কি আলটিমেটলি? এখানে আমার থাকে অন। আচ্ছা দেখো কিছুক্ষণ আগে আমরা শিখেছি সাইন থিটা সমান কি? লম্ব ডিভাইডেড বাই অতিভুজ, তাই না? তাহলে এটার পরিবর্তে আমি কি লিখতে পারি ভাইয়া? সাইন থিটা লিখতে পারি সাইন থিটা। দেখো তার উপর স্কয়ার আছে না, তাহলে এর পরিবর্তে আমি দিতে পারি সাইন স্কয়ার থিটা প্লাস
আবার দেখো এখানে কি আছে, ভূমি ডিভাইডেড বাই অতিভুজ। ভূমি ডিভাইডেড বাই অতিভুজ তুমি কি জানো, কবরে ভূত অতি, তাহলে এখানে হবে আমাদের cos থিটা, তাই না, cos থিটা। দেখো উভয় যেহেতু স্কয়ার আছে তাহলে আমি দিতে পারি cos স্কয়ার থিটা। তাহলে এখান থেকে আমাদের একটা মহা গুরুত্বপূর্ণ সূত্র তৈরি হয়ে গেল, যেটা হচ্ছে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। দেখো এই সূত্রটা আমাদের অনেক অনেক কাজে লাগবে। তাহলে এই সূত্রটা আমরা কি শিখলাম, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। আচ্ছা এই যে সূত্রটা, এটা থেকে যদি আমি আরো আমার কখনো শুধুমাত্র sin থিটার প্রয়োজন হয়, sin স্কয়ার থিটা, sin স্কয়ার থিটা, তাহলে এখান থেকে আমি কি করতে পারবো, 1 এই cos স্কয়ার থিটা এই পাশে কি হয়ে যাবে বিয়োগ, তাহলে 1 মাইনাস cos স্কয়ার থিটা। দেখো আবার যদি আমার শুধুমাত্র কখনো cos স্কয়ার থিটার প্রয়োজন হয়, আমি কি করতে পারবো, cos স্কয়ার থিটাকে এই পাশে রাখলাম, এই পাশে কি 1, এই যে sin স্কয়ার থিটাকে এই পাশে দিলে কি হয়ে যাবে মাইনাস sin স্কয়ার থিটা। ক্লিয়ার? তাহলে আমরা কি জানলাম, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, sin স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস cos স্কয়ার থিটা, cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস sin স্কয়ার থিটা। আচ্ছা ভাইয়া দেখো আমি আর একবার একটু সুন্দর করে আমাদের সেই পিথাগোরাসের উপপাদ্যটা লেখার চেষ্টা করি। কি লিখলাম, অতিভুজ স্কয়ার, তোমরা জানো এই পাশে লেখা আছে অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। আচ্ছা দেখো এখানে আমি কি দিয়ে ভাগ করছিলাম ভাইয়া, অধিভুজ দিয়ে, তাই না, অধিভুজ স্কয়ার দিয়ে। আচ্ছা অধিভুজ স্কয়ার দিয়ে ভাগ করলাম, এখন আমি কি করতেছি, ভূমি স্কয়ার দিয়ে একবার ভাগ করে দেখি কি হয়। তাহলে উভয় পাশে আমি কি করব, ভূমি স্কয়ার দ্বারা ভাগ করব, ভূমি স্কয়ার। ওকে, তাহলে এই পাশে করতে হবে ভূমি স্কয়ার, এখানেও ভূমি স্কয়ার। দেখো তো ভূমি স্কয়ার এই দুটো বাদ যায় না, এগুলো কিন্তু আসলে কাটাকাটি যায় না, আমি কাটলাম জাস্ট তোমাদের বোঝানোর জন্য। তাহলে ভূমি স্কয়ার বাই ভূমি স্কয়ার। তাহলে দেখো তো অতিভুজ ডিভাইডেড বাই ভূমি, এটা কি হবে ভাইয়া, আমি কি জানি ভূমি ডিভাইডেড বাই অতিভুজ, এটাকে cos, তাহলে বিপরীত এটা কি হয়ে যাচ্ছে sec থিটা, কিন্তু এখানে একটা স্কয়ার আছে না, তাহলে sec স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু, এবার আসো লম্ব ডিভাইডেড বাই ভূমি, লম্ব বাই ভূমিকে, লম্ব বাই ভূমি হচ্ছে tan, আমরা জানি tan লম্ব ভূত, তাহলে এটা হচ্ছে tan থিটা, তাই তো, tan থিটার উপর স্কয়ার প্লাস 1। আচ্ছা এখন দেখো এইখান থেকে আমি তাহলে কি পাইলাম, যে sec স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু tan স্কয়ার থিটা প্লাস 1, অথবা আমি এখান থেকে যদি এইটা করি sec স্কয়ার থিটা মাইনাস tan কে যদি এই পাশে আনি কি হবে, tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এইটা হচ্ছে আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা ফর্মুলা, তোমরা এটা মনে রাখবা যে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এখান থেকে যদি কখনো দেখো sec স্কয়ারের শুধুমাত্র sec স্কয়ারের মান তুমি পাইলা, এখন যদি শুধুমাত্র কখনো তোমার tan স্কয়ারের মান প্রয়োজন হয়, তাহলে tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু কি হবে বলো তো ভাইয়া, এই যে tan স্কয়ার থিটা রাখলাম, sec স্কয়ার থিটা এই পাশে হবে sec স্কয়ার থিটা, আর 1 টা এই পাশে কি হবে বিয়োগ হয়ে যাবে, তাহলে sec স্কয়ার থিটা মাইনাস 1। আশা করি তোমরা এটাও বুঝতে পারতেছো। আচ্ছা দেখো তাহলে তুমি অতিভুজ দ্বারা ভাগ করলা, ভূমি দ্বারা ভাগ করলা, আরেকটা কি বাকি আছে, লম্ব, তাহলে একে কি বাকি রাখা যাবে, একবারে যে তিনজন আছে তুমি দুইজনকে দিয়ে দিছো, একজনকে দাও না, তো মন খারাপ করবে তাই না, তাহলে আমরা কি করব, এইটাকেও ভাগ করে দেব। তাহলে আবার সেই পিথাগোরাসের উপপাদ্যটা আমরা লিখি, অধিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। আচ্ছা এইবার আমরা অতিভুজ ভূমি দ্বারা ভাগ করেছি, এবার লম্ব স্কয়ার দ্বারা ভাগ করবো। তাহলে দেখো তো লম্ব স্কয়ার, এখান থেকে আসো, এখানে আমি কি দিলাম লম্ব স্কয়ার, এখানেও লম্ব স্কয়ার। আচ্ছা দেখো তো ভাইয়া অতিভুজ ডিভাইডেড বাই লম্ব কি হবে, লম্ব ডিভাইডেড বাই অতিভুজ আমরা জানি সাইন, তাহলে অতিভুজ ডিভাইডেড বাই লম্ব কি হবে, সাইনের বিপরীতকে কোসেক, সাইনের বিপরীত হচ্ছে কোসেক, তাহলে আমরা বলতে পারি কোসেক স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই লম্ব, এটা কাটা গেল, তাহলে থাকতেছে কি 1 প্লাস ভূমি ডিভাইডেড বাই লম্ব, আমরা কি জানি লম্ব ডিভাইডেড বাই ভূমি হচ্ছে tan থিটা, তাহলে ভূমি ডিভাইডেড বাই লম্ব tan এর বিপরীত cot, তাহলে এটা হচ্ছে cot থিটা, এর উপর স্কয়ার আছে এজন্য স্কয়ার দিয়ে দিলাম। তাহলে আমরা কি জানলাম, cosec স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 প্লাস cot স্কয়ার থিটা। ওকে, cosec স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 প্লাস cot স্কয়ার থিটা। এখন দেখো আমি যদি এই পাশে এটাকে আনি cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, তাই না, এটা হচ্ছে আমাদের মহা গুরুত্বপূর্ণ সূত্র, এটা আমাদের অনেক ক্ষেত্রে কাজে লাগবে, তোমরা এটা মনে রাখবা।
এই যে এইটা তোমরা মনে রাখবা যে কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে তুমি শুধুমাত্র কোসেক স্কয়ার থিটার মানটা পাইলা কত 1 প্লাস কট স্কয়ার থিটা। আমার যদি কখনো শুধুমাত্র কট স্কয়ার থিটার মানটা প্রয়োজন হয় তখন এটা কি হবে ভাইয়া কট স্কয়ার থিটা। তাহলে কট স্কয়ার থিটাকে এখানে রাখলাম, এই 1 টাইপের শেষে কি হবে শুধু বিয়োগ হয়ে যাবে, তাহলে ইজ ইকুয়াল টু কোসেক স্কয়ার থিটা মাইনাস 1। আশা করি তোমাদের ত্রিকোণমিতির যে বেসিক ফর্মুলাগুলো এগুলো নিয়ে কারো কোনো সমস্যা থাকার কথা না। দেখো তাহলে ফর্মুলাগুলো কি, মূল ফর্মুলা হচ্ছে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এটা থেকে বাকি দুইটা আমরা নির্ণয় করতে পারবো। এইখানে কে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, এটা থেকে বাকি দুইটা আমরা বের করতে পারবো। এখানে কে cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, এটা থেকে বাকি দুইটা আমরা বের করতে পারবো। এতক্ষণ আমরা দেখলাম ত্রিকোণমিতির বেসিক আলোচনা। তাহলে এখন আমরা শুরু করব ম্যাথ। তাহলে ত্রিকোণমিতিক অনুপাত এই অধ্যায়ের প্রথম ম্যাথ দিয়ে আমরা শুরু করতেছি। তাহলে দেখো আমরা প্রথমে একটা ম্যাথ করব যেটি আমাদের বোর্ডে উঠানো আছে। যদি tan থিটা প্লাস sec থিটা ইজ ইকুয়াল টু x হয় তবে দেখাও যে sin থিটা ইজ ইকুয়াল টু x স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস 1। তো এইখান থেকে এইটা আমার আছে, এখান থেকে দেখাইতে হবে এইটা। তোমাদেরকে একটা কথা বলে রাখি, ত্রিকোণমিতির ক্ষেত্রে যত ম্যাথ আছে যেগুলোতে দেখাইতে বলবে কিংবা প্রমাণ করতে বলবে সব সময় তোমার কাজ হবে প্রমাণে যেটা চাইছে ওইটার দিকে দেখে দেখে আমার প্রমাণটা আগানো। আচ্ছা আমরা তাহলে এখন দেখি কিভাবে আমরা এইটা থেকে এটা প্রমাণ করতে পারি। তাহলে আমাদের দেয়া আছে কি, দেয়া আছে গিভেন tan থিটা প্লাস sec থিটা ইজ ইকুয়াল টু x, তাই না? দেখো তো ভাই প্রমাণের দিকে তাকাও, এখানে আছে কে sin থিটা, তাই না? তাহলে tan থিটা আছে, tan থিটা থেকে আমি sin থিটাতে যাইতে পারি না? যাইতে পারি। কিভাবে? আমরা একটা সূত্র জানি যে tan থিটা ইজ ইকুয়াল টু sin থিটা বাই cos থিটা, তাই না? tan থিটা ইজ ইকুয়াল টু sin থিটা ডিভাইডেড বাই cos থিটা। ওকে, যেহেতু প্রমাণের মধ্যে sin প্রয়োজন আমি কি করে নিলাম, tan থিটাকে ভেঙে নিলাম sin থিটা ডিভাইডেড বাই cos থিটা প্লাস, দেখো এইখানে একটা cos আছে তাই না? আমরা sec কে যদি উল্টাই দেই, তোমরা সবসময় মাথায় রাখবা যে আমাদের তিনটা মূল অনুপাত ছিল sin cos tan এবং বিপরীত অনুপাত ছিল তিনটা cosec sec cot। আমরা সবসময় মূল অনুপাতগুলোতে নেওয়ার চেষ্টা করব। তাহলে এখানে আছে কে sec, তাহলে sec থেকে আমি কি করব 1 ডিভাইডেড বাই cos এটাকে লিখতে পারি, কারণ কি জানি cos থিটার বিপরীতই হচ্ছে sec থিটা ইজ ইকুয়াল টু x। আচ্ছা দেখো তো এখানে একটা ভগ্নাংশ হয়ে গেছে না? একটা জিনিস সব সময় মাথায় রাখবা, ভগ্নাংশ যেখানে লসাগু করব সেখানে। তাহলে এখানে আমাদেরকে ভগ্নাংশ আছে, আমরা কি করব লসাগু করব। লসাগু কি হবে ভাইয়া cos cos, এখানে লসাগু হবে আমাদের cos থিটা। তাহলে এখান থেকে cos cos বাদ যাবে থাকবে sin থিটা, এখান থেকে cos cos বাদ যাবে থাকবে হচ্ছে 1 ইজ ইকুয়াল টু x, তাই না? এখন আবার প্রমাণের দিকে তাকাও তো, এই পাশে আসো, দেখো তো x এর উপর কি আছে ভাইয়া, x এর উপর a স্কয়ার আছে। এখানে কি x এর উপর a স্কয়ার আছে? নাই। তাহলে x কে যদি আমি a স্কয়ার করতে যাই কি করতে হবে, আমার উভয় পক্ষে বর্গ করতে হবে। তাহলে আমি উভয় পক্ষে যদি বর্গ করে দেই, দেখো এখানে আমি কি করে দিলাম বর্গ করে দিলাম, তাহলে এইটাকেও বর্গ করতে হবে এটাকেও বর্গ করতে হবে। এটা তো তোমরা বুঝতে পারছো। তাহলে এখানে যদি আমি বর্গ করি, বা দেখো এই যে বর্গ করলাম sin থিটা প্লাস 1 আছে, তাহলে আমি এটাকে বলতে পারি যে 1 প্লাস sin থিটা। এটা কি কোনো প্রবলেম হবে বলো তো? না, কারণ ভিতরে প্লাস আছে, আমি চাইলে সাজায় গুছিয়ে লিখতে পারি। ডিভাইডেড বাই এইখান থেকে আমাদের কি আছে cos স্কয়ার থিটা। আমরা কিছুক্ষণ আগেই সূত্র শিখলাম ভাইয়া cos স্কয়ার থিটা, cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু কি 1 মাইনাস sin স্কয়ার থিটা, তাই না? তাহলে এইখান থেকে আমি বলতে পারি cos স্কয়ারের পরিবর্তে লিখতে পারি 1 মাইনাস sin স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু x স্কয়ার। আচ্ছা দেখো উপরে আমাদের কি আছে 1 প্লাস sin স্কয়ার থিটা, এর উপরে স্কয়ার আছে না? আমি যদি বলি যে a ইনটু a, এটা সমান আমরা কি লিখতে পারি a স্কয়ার লিখতে পারি, তাই তো? তাহলে আমার এই যে 1 প্লাস sin থিটার উপর a স্কয়ার আছে, তাহলে এটাকে আমি দুইবার লিখতে পারি না? লিখতে পারি 1 প্লাস sin থিটা ইনটু 1 প্লাস sin থিটা। ওকে, নিচে দেখো আমরা একটা সূত্র পড়ছি, 1 এর উপর যদি আমি স্কয়ার দিই তাহলে কি হয়ে যাচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার। একটা সূত্র তোমরা সবাই জানো, সূত্র কি a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে 1 প্লাস sin থিটা ইনটু 1 মাইনাস sin থিটা ইজ ইকুয়াল টু x স্কয়ার। তাহলে দেখো তো ভাই 1 প্লাস sin থিটা 1 প্লাস sin থিটা দুইটা বাদ দেওয়া যায় কি? হ্যাঁ, তাহলে এই দুইটা আমরা এখান থেকে বাদ দিতে পারি। তাহলে উপরে আমার থাকতেছে কে
1 প্লাস সাইন থিটা, নিচে থাকতেছে কে 1 মাইনাস সাইন থিটা ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার। এই এক্স স্কোয়ার নিচে যদি আমি একটা 1 নেই, এটা কি কোনো সমস্যা হবে? হবে না, কারণ এক্স স্কোয়ারকে 1 দ্বারা ভাগ করলে এক্স স্কোয়ারই হয়। এখন আসো আমরা প্রমাণের দিকে আরেকবার তাকাবো। প্রমাণের দিকে তাকাও তো কি আছে ভাইয়া? এক্স স্কোয়ার মাইনাস 1। তাহলে দেখো এক্স স্কোয়ার নিচে একটা কি আছে 1, তাহলে উপরে যদি আমি বিয়োজন করি তাহলে এক্স স্কোয়ার মাইনাস 1 পাবো না? আবার নিচে যদি যোজন করি এক্স স্কোয়ার প্লাস 1 পাবো। তাহলে এই যে যোজন বিয়োজন, এটা কি শুধু এক পক্ষে করতে পারবো? না, এটা আমার উভয় পক্ষেই করতে হবে। তাহলে আমি কি করব? উভয় পক্ষে বিয়োজন যোজন করে পাই বিয়োজন। তাহলে উপরে যদি বিয়োজন করি দেখো 1 প্লাস সাইন থিটা মাইনাস, তাহলে মাইনাস 1, আর এই মাইনাস মাইনাস এখানে কি হবে প্লাস সাইন থিটা। নিচে কি করব? নিচে করব হচ্ছে যোজন, তাহলে লেখো 1 প্লাস সাইন থিটা, এখান থেকে প্লাস 1 মাইনাস সাইন থিটা। এক পক্ষে করলাম, তাহলে এই পক্ষে আমার করতে হবে যোজন। যদি করি এখান থেকে লব প্লাস হর ডিভাইডেড বাই লব মাইনাস হর। ওকে, দেখো আমার সরি লব মাইনাস হর হবে, উপরে বিয়োজন নিচে হচ্ছে যোজন, তাহলে কি লব মাইনাস হর ডিভাইডেড বাই লব প্লাস হর। দেখো এই যে প্রমাণটা এটা কিন্তু অলরেডি আমাদের চলে আসছে, তাই না? তাহলে এখন আসো এখানে আমি যদি একটু ক্যালকুলেশন করি তাহলে এই পাশটা আমার মিলে যাবে। এই দেখো তো প্লাস 1 মাইনাস 1 বাদ যায় না, থাকতেছে কে সাইন থিটা প্লাস সাইন থিটা, তাহলে এটাকে 2 সাইন থিটা। ওকে, নিচে দেখো তো ভাইয়া মাইনাস সাইন থিটা প্লাস সাইন থিটা বাদ দেওয়া যায়? হ্যাঁ, থাকতেছে কে 1 প্লাস 1 2 ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 1। এই যে 2 2 বাদ দেওয়া যায়? এই 2 2 যদি বাদ দিই থাকে কে সাইন থিটা, তাহলে এখানে থাকতেছে সাইন থিটা ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 1। আর প্রমাণে এটাই আমাকে দেখাইতে বলছে, আমাকে বলছে যে দেখাও যে সাইন থিটা ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 1। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এখন আমরা সলভ করব, যদি a cos স্কয়ার থিটা প্লাস b sin স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 3 হয়, তবে দেখাও যে tan x ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার c মাইনাস a ডিভাইডেড বাই b মাইনাস c। তাহলে দেখো এই ম্যাথটা আমরা কিভাবে সলভ করতে পারি। এখানে আমার গিভেন যেটা দেয়া আছে দেখো a cos স্কয়ার থিটা প্লাস b sin স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 3। এখান থেকে আমার প্রমাণ করতে হবে tan x ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার c মাইনাস a ডিভাইডেড বাই b মাইনাস c। ওকে, এখন আমরা সলভ করব, যদি a cos স্কয়ার x প্লাস b sin স্কয়ার x ইজ ইকুয়াল টু 3 হয়, তবে দেখাও যে tan x ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার c মাইনাস a ডিভাইডেড বাই b মাইনাস c। তাহলে দেখো দেয়া আছে আমাদের কি a cos স্কয়ার x প্লাস b sin স্কয়ার x ইজ ইকুয়াল টু c। তো এইখান থেকে একটা জিনিস তুমি একটু লক্ষ্য করো, আমি এইখানে যদি a cos স্কয়ার x লিখলাম প্লাস b sin স্কয়ার x ইজ ইকুয়াল টু c, দেখো তো ভাইয়া c এর সাথে যদি আমি একটা 1 গুণ দেই তাহলে কি আমার মানের কোনো পরিবর্তন হবে? হবে না। তাহলে কি c ইনটু 1 c, আর এই 1 এর পরিবর্তে আমরা কি লিখতে পারি দেখো তো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু কি 1, তাই না? তাহলে আমি এই 1 এর পরিবর্তে কি লিখতে পারি c ইনটু sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার sin স্কয়ার, যেহেতু এখানে x আছে সবগুলোতেই sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x লিখতে পারি। ওকে, এখন আসো নেক্সট লাইনে আমি এখানে কোনো কাজ করব না, যা ছিল তাই a cos স্কয়ার x প্লাস b sin স্কয়ার x ইজ ইকুয়াল টু, আমি যদি এটাকে গুণ করে দেই কি হবে c এর সাথে sin স্কয়ার x গুণ যাবে, তাহলে c sin স্কয়ার x প্লাস c cos স্কয়ার x। এটা তো তোমরা ক্লিয়ার। তো এখন দেখো আমি যদি এই সাইন গুলোকে এক পাশে নেই, cos গুলোকে আরেক পাশে নেই, তাহলে এখানে সাইন কোথায় আছে এটা, তাই না? তাহলে কি লিখতেছি b sin স্কয়ার x, আর এইখানে একটা সাইন আছে, তাহলে এইটা যদি এই পাশে আরেক হয়ে যাবে মাইনাস c sin স্কয়ার x ইজ ইকুয়াল টু, তাহলে দেখো এখানে কি থাকতেছে c cos স্কয়ার x, আর এইখানে একটা cos আছে a cos স্কয়ার x, এটা যদি ওই পাশে নিয়ে যাই এটা কি হয়ে যাবে মাইনাস a cos স্কয়ার x।
তাই না ভাইয়া? দেখো এইখান থেকে এখানেও সাইন স্কোয়ার এক্স, এখানেও সাইন স্কোয়ার এক্স, উভয়ে যদি আমার পদে সাইন স্কোয়ার এক্স থাকে আমি কি করতে পারি, এটা কমন নিতে পারি। তাহলে সাইন স্কোয়ার এক্স যদি তুমি কমন নাও থাকবে কে, বি মাইনাস সি। এখান থেকে দেখো এখানে কজ স্কোয়ার এক্স, এখানেও কি কজ স্কোয়ার এক্স, যদি তুমি কমন নাও তাহলে কজ স্কোয়ার এক্স আমি কমন যদি নেই থাকে কে, সি মাইনাস এ। তাই তো? দেখো ভাইয়া এখানে আছে আমার সাইন স্কোয়ার এক্স, আর এই কজ স্কোয়ার এক্স যদি আমি এখানে ভাগ করে দেই তাহলে কি হবে, সাইন স্কোয়ার এক্স ডিভাইডেড বাই কজ স্কোয়ার এক্স। তাহলে এখানে কে থাকবে, শুধুমাত্র সি মাইনাস এ। আর এই যে বি মাইনাস সি, এটাকে যদি আমি এ পাশে ভাগ করে দিই কি হবে, সি মাইনাস এ ডিভাইডেড বাই বি মাইনাস সি। ওকে, এখন দেখো সাইন বাই কজ তোমরা সবাই জানো এটা কি হবে, tan। তাহলে এখান থেকে এটা হচ্ছে tan x, যেহেতু স্কয়ার আছে তাহলে tan স্কয়ার x ইজ ইকুয়াল টু c মাইনাস a ডিভাইডেড বাই b মাইনাস c। ওকে, এখন আসো এই যে স্কয়ার, এই স্কয়ারটাকে যদি আমি ওই পাশে পার করে দেই তাহলে কি হয়ে যাবে, এই পাশে রুট ওভার হয়ে যাবে। আচ্ছা এটা কেন করতেছি দেখো, আমার প্রমাণে কি চাইছে, প্রমাণে চাইছে শুধুমাত্র tan x, তাহলে tan এর সাথে স্কয়ার রাখা যাবে, যাবে না। তাহলে আমার কাজ হবে এই যে tan x কে এক্স স্কয়ার মুক্ত করা, তাহলে এই যে স্কয়ারটা এই পাশে চলে যাবে, এটা হবে প্লাস মাইনাস রুট ওভার সি মাইনাস এ ডিভাইডেড বাই বি মাইনাস সি। এটাই ছিল আমাদের ম্যাথের প্রমাণ। এটা অনেক অনেক সহজ একটা ম্যাথ, আশা করি তোমরা এটা অনায়াসে করতে পারবে। দেখো এখন আমরা সলভ করব অনেক অনেক গুরুত্বপূর্ণ একটা ম্যাথ। যদি tan থিটা প্লাস sin থিটা ইজ ইকুয়াল টু m এবং tan থিটা মাইনাস sin থিটা ইজ ইকুয়াল টু n হয়, তবে প্রমাণ করো যে m স্কয়ার মাইনাস n স্কয়ার ইজ ইকুয়াল টু 4 রুট ওভার mn। এই ম্যাথটা খুবই খুবই ইম্পর্টেন্ট। তাহলে দেখো আমাদের এখানে দেয়া আছে কি ভাইয়া, গিভেন আমাদের কি আছে বলো তো, m ইজ ইকুয়াল টু tan থিটা প্লাস sin থিটা, তাই না? n is equal to tan theta minus sin theta। তাহলে এখান থেকে আমরা প্রমাণ করব m স্কয়ার মাইনাস n স্কয়ার is equal to 4 root over mn। আচ্ছা আমি যদি লেফট হ্যান্ড সাইড নেই, দেখো তো লেফট হ্যান্ড সাইডে আমাদের কি আছে, লেফট হ্যান্ড সাইডে আছে আমার m স্কয়ার মাইনাস n স্কয়ার, তাই তো? দেখো তো তুমি m এর মান জানো কিনা, m এর মান কি জানো, tan থিটা। তাহলে এখান থেকে নাও tan থিটা প্লাস sin থিটা, যার উপর কি হবে, একটা স্কয়ার হবে, মাইনাস n। দেখো n এর মান আমার জানা না, tan থিটা মাইনাস sin থিটা। তাহলে এখান থেকে আমি লিখতে পারতেছি tan থিটা মাইনাস sin থিটা, যার উপর কি হবে, একটা স্কয়ার হবে। ওকে, এখন দেখো এখানে আমাদের একটা সূত্র পড়ে গেছে, তোমরা একটা সূত্র পড়েছিলে 4ab সূত্র, a প্লাস b অল স্কয়ার মাইনাস a মাইনাস b অল স্কয়ার। এটা হচ্ছে আমাদের 4ab সূত্র। 4ab সূত্র হচ্ছে a প্লাস b অল স্কয়ার মাইনাস a মাইনাস b অল স্কয়ার। তোমরা এই সূত্রটা সকলেই জানো আশা করি। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি, 4ab, 4 a কে ভাইয়া এখানে a হচ্ছে tan থিটা এবং b হচ্ছে কে, b হচ্ছে sin থিটা। তোমাদেরকে শুরুতেই বলেছি যখন তোমরা ম্যাথ করবা, প্রমাণ করো কিংবা দেখাও যে, সেক্ষেত্রে আমরা প্রমাণের দিকে তাকাবো। দেখো তো 4 এর পরে কি আছে, একটা রুট ওভার, তাই না? তাহলে 4 এর পরে আমি এখানেও একটা রুট ওভার নেওয়ার চেষ্টা করব। দেখো তাহলে আমি কাজ করতেছি 4 রুট ওভার। তাহলে যদি রুট ওভার নেই কি করতে হবে, tan স্কয়ার থিটা নিতে হবে, tan স্কয়ার থিটা নিতে হবে। কেননা স্কয়ার এবং রুট ওভার কাটা দিলে আমার থাকবে কি আবার tan থিটা। এখানে কি করতে হবে, অনুরূপভাবে sin স্কয়ার থিটা নিতে হবে। তোমরা আশা করি এটা বুঝতে পারছো। এখন দেখো তো ভাইয়া 4 রুট ওভার tan স্কয়ার থিটা, আমরা কি জানি sin স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, 1 মাইনাস cos স্কয়ার থিটা, তাই না? sin স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু আমরা 1 মাইনাস cos স্কয়ার থিটা লিখতে পারি না, লিখতে পারি। তাহলে এখান থেকে আসো 4 ইজ ইকুয়াল টু, যদি গুণ করে দাও কি হবে বলো তো, tan স্কয়ার থিটা মাইনাস, দেখো tan স্কয়ার থিটা ইনটু cos স্কয়ার থিটা, তাহলে এই tan স্কয়ার থিটার পরিবর্তে ডাইরেক্ট আমি কি লিখতে পারি, sin স্কয়ার থিটা ডিভাইডেড বাই cos স্কয়ার থিটা ইনটু cos স্কয়ার থিটা। তাহলে দেখো এই cos স্কয়ার থিটা বাদ দেওয়া যায় না, বাদ দেওয়া যায়। তাহলে আমার থাকে কি আলটিমেটলি এখানে, দেখো এখানে থাকতেছে 4 রুট ওভার tan স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা, tan স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা। এখন দেখো তো ভাইয়া এই জায়গাতে একটা সূত্র পড়ছে না, a স্কয়ার মাইনাস b স্কয়ার,
না? তাহলে এখান থেকে লেখো আমি 4 রুট ওভার কি লিখতে পারতেছি স্কয়ার মাইনাস বি স্কয়ার এ কে tan, দেখো a স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র কি a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে a হচ্ছে tan থিটা প্লাস সাইন থিটা ইন্টু a মাইনাস বি, তাহলে tan থিটা মাইনাস সাইন থিটা। এখন আসো 4 রুট ওভার এই দেখো tan থিটা প্লাস সাইন থিটা, tan থিটা প্লাস সাইন থিটার মান কি m, তাহলে এখান থেকে আমি লিখতে পারতেছি m, এবং tan থিটা মাইনাস সাইন থিটা এটার পরিবর্তে লিখতে পারতেছি n, তাহলে এটা হচ্ছে আমাদের n। এইটাই হচ্ছে আমাদের প্রমাণ, বলতেছে যে m স্কয়ার মাইনাস n স্কয়ার ইজ ইকুয়াল টু প্রমাণ করো 4 রুট ওভার mn। আলটিমেটলি আমাদের কি চলে আসছে 4 রুট ওভার mn। আশা করি ম্যাথটা তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা আরো একটি গুরুত্বপূর্ণ ম্যাথ সমাধান করব। যদি tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস জি স্কয়ার হয়, তবে দেখাও যে sec থিটা প্লাস tan কিউব থিটা ইনটু cosec থিটা ইজ ইকুয়াল টু 2 মাইনাস জি স্কয়ার টু দি পাওয়ার 3 ডিভাইডেড বাই 2। তাহলে এই ম্যাথটা আমরা সলভ করার চেষ্টা করব। প্রথমে দেখো আমাদের কি দেয়া আছে বলো তো, এখানে আমাদের দেয়া আছে tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস ই স্কয়ার। ওকে, আচ্ছা এইখান থেকে দেখো tan এর সাথে আমরা sec এর একটা সম্পর্ক জানি না? তাহলে tan এর সাথে sec এর সম্পর্ক কি tan স্কয়ার ইজ ইকুয়াল টু 1 মাইনাস sec স্কয়ার থিটা, তাহলে আমি এখান থেকে লিখতে পারি 1 মাইনাস sec স্কয়ার থিটা, সরি sec স্কয়ার থিটা মাইনাস 1। দেখো আমাদের গিভেন এখানে দেয়া আছে কি ভাইয়া tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস ই স্কয়ার। আমরা tan এর সাথে একটা sec এর সম্পর্ক জানি না? tan এর সাথে আমরা একটা sec এর সম্পর্ক জানি, সেই সম্পর্কটা কি tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু sec স্কয়ার থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু 1 মাইনাস ই স্কয়ার। ওকে, এখন দেখো আমি যদি শুধুমাত্র sec স্কয়ার থিটাকে এই পাশে রাখি, sec স্কয়ার থিটা ইকুয়াল টু কি লিখতে পারবো, এই 1 টা বেশি হয়ে যাবে, যোগ হয়ে যাবে না? তাহলে 2 প্লাস ই স্কয়ার। ওকে, 2 প্লাস ই স্কয়ার, দেখো তো প্রমাণে, সরি 2 মাইনাস ই স্কয়ার, এখানে 2 মাইনাস ই স্কয়ার, দেখো আমাদের প্রমাণে 2 মাইনাস ই স্কয়ার এটা আছে না? তাহলে অলরেডি আমাদের কিছু একটা অংশ প্রমাণে চলে আসছে। এখন দেখো আমি যদি এখান থেকে শুধুমাত্র sec কে রাখি, তাহলে কি হবে sec থিটা ইজ ইকুয়াল টু 2 মাইনাস ই স্কয়ার, এই যে স্কয়ার এই পাশে কি হয়ে যাবে রুট ওভার, আর এই রুট ওভারের মান আমরা কি জানি রুট ওভারের মান হাফ, তাহলে এটা আমরা এখান থেকে লিখতে পারি। আচ্ছা ভাইয়া এখন দেখো তো আমাদের লেফট হ্যান্ড সাইডে কি আছে, মূলত লেফট হ্যান্ড সাইডে আছে আমাদের sec থিটা প্লাস tan কিউব থিটা ইনটু cosec থিটা, এটা আমাদের লেফট হ্যান্ড সাইড। তাহলে এইখান থেকে আমরা প্রমাণ করার চেষ্টা করব 2 মাইনাস ই স্কয়ার টু দি পাওয়ার 3 ডিভাইডেড বাই 2। দেখো তো আমি sec থিটা, এই যে sec থিটার মান অলরেডি বের করে ফেলছি না? তাহলে sec থিটা নিয়ে আমার কাজ করার কোনো প্রয়োজন আছে নেই, তাহলে এখান থেকে আমি sec থিটাকে সুন্দরভাবে sec থিটায় রাখলাম, কেননা এর আমরা মান জানি, প্লাস এই যে tan কিউব থিটা, দেখো তো ভাইয়া tan এর সাথে আমাদের sec এর একটা সম্পর্ক আছে না? আছে, কিন্তু কোথায় স্কয়ার লাগবে, তাহলে tan স্কয়ার থিটার সাথে sec স্কয়ার থিটার একটা সম্পর্ক আছে, এজন্য আমি এটা কি করতেছি tan স্কয়ার থিটা ইনটু tan থিটা ইনটু cosec থিটা। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এখন দেখো sec থিটার মান জানি, এটার কোনো কাজ করব না, প্লাস tan স্কয়ার থিটার পরিবর্তে আমি কি লিখতে পারি sec স্কয়ার থিটা মাইনাস 1, তাহলে লিখতে পারি sec স্কয়ার থিটা মাইনাস 1, ওকে, ইনটু tan থিটা। দেখো তো ভাইয়া এই যে tan থিটা আছে, এই tan থিটার পরিবর্তে আমি লিখতে পারি না sin থিটা ডিভাইডেড বাই cos থিটা, দেখা যায়? আর এই যে cosec থিটা এটার পরিবর্তে আমি কি লিখতে পারি 1 ডিভাইডেড বাই sin থিটা, এই sin থিটা বাদ দিতে পারি না? আমি বাদ দিতে পারি। এখন দেখো আমি যদি এখানে আবার আসি sec থিটা রাখলাম প্লাস এই যে 1 বাই cos থিটা, এটা কি 1 বাই cos থিটা না? তাহলে থাকতেছে আমার sec স্কয়ার থিটা মাইনাস 1 ইনটু 1 বাই cos থিটার পরিবর্তে আমি লিখতে পারি sec থিটা। দেখো তাহলে এখানে আমার আলটিমেটলি কে থাকতেছে sec থিটা, আর এটাকে যদি আমি আর গুণ করে দেই তাহলে কি sec থিটা আর sec স্কয়ার থিটা কি হয়ে যাবে প্লাস sec কিউব থিটা।
এখানে কি মাইনাস 1 ইন্টু সেক থিটা, তাহলে কি হবে মাইনাস সেক থিটা, মাইনাস সেক থিটা। তাহলে দেখো তো ভাইয়া প্লাস সেক থিটা মাইনাস সেক থিটা এই দুটো বাদ দিয়ে যায় না, বাদ দিলে থাকবে কি শুধুমাত্র সেক কিউ থিটা। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। আর যে সেক থিটার মান আমরা জানি না, সেক থিটার মান জানি। দেখো সেক থিটার মান আমরা কি জানি, সেক থিটার মান জানি 2 মাইনাস ই স্কয়ার টু দি পাওয়ার হাফ এইটা। আর এইখান থেকে এর টোটালের উপর কি আছে আমাদের এটা কিউব, এটা থেকে আমি লিখতে পারি 2 মাইনাস ই স্কয়ার টু দি পাওয়ার 3 ডিভাইডেড বাই 2। কত সুন্দরভাবে আমাদের প্রমাণটা হয়ে গেল। এই ম্যাথটা আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট, আমরা এটা খুব ভালোভাবে করার চেষ্টা করব। এখন আমরা সলভ করব, যদি cos আলফা প্লাস sec আলফা ইজ ইকুয়াল টু 5/2 হয় তবে প্রমাণ করো যে cos টু দি পাওয়ার n আলফা প্লাস sec টু দি পাওয়ার n আলফা ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার n প্লাস 2 ইনভার্স n। তাহলে দেখো ম্যাথটা আমরা কিভাবে সলভ করতে পারি। এখানে আমাদের দেয়া আছে cos আলফা প্লাস sec আলফা ইজ ইকুয়াল টু 5/2। আচ্ছা তোমাদেরকে আমি বলেছিলাম যদি কখনো বিপরীত অনুপাতগুলো থাকে এটাকে আমরা চেষ্টা করব কি মূল অনুপাত তিনটাতে আনার জন্য। তাহলে এখান থেকে আমি কি করতে পারি দেখো তো, cos আলফা রাখলাম প্লাস এই যে sec কে কি করতে পারি 1 ডিভাইডেড বাই cos আলফা, এখানে রূপান্তর করতে পারি না, ইজ ইকুয়াল টু লিখতেছি 5 ডিভাইডেড বাই 2। আচ্ছা ভাই তোমাদের কি মনে আছে যে যদি কখনো ভগ্নাংশ থাকে আমরা কি করব, অর্থাৎ ভগ্নাংশ যেখানে লসাগু করব সেখানে, তাই না? তাহলে এখানে ভগ্নাংশ হয়ে গেছে, তুমি লসাগু করো, লসাগু কি হবে আমাদের cos আলফা। তাহলে লসাগু করলে আমি কি পাবো, এই যে দেখো এখানে কিন্তু নিচে cos ভাগ নেই, তাহলে cos আলফা এবং cos আলফা গুণ হয়ে কি হয়ে যাবে cos স্কয়ার আলফা প্লাস cos আলফা বাদ থাকতেছে 1 ইজ ইকুয়াল টু 5 ডিভাইডেড বাই 2। এখান থেকে আমি আর গ্রহণ করতে পারি, আর গ্রহণ করলে আমাদের কত হবে দেখো তো 2, তাহলে 2 cos স্কয়ার আলফা প্লাস 2 ইজ ইকুয়াল টু 5 cos আলফা। ওকে, তাহলে এইখান থেকে আমরা লিখতে পারি 2 cos স্কয়ার আলফা মাইনাস 5 cos আলফা প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। তো এই যে দেখো এটা আমাদের একটা দ্বিঘাত সমীকরণের মতো, অর্থাৎ এটা আমাদের কেমন হয়ে যাচ্ছে x স্কয়ার মাইনাস 5x প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। দেখো এটা একটা দ্বিঘাত সমীকরণের মতো না? তো তোমাদের যাদের মিডল টার্ম করতে প্রবলেম হয় তোমরা সময় বাঁচানোর ক্ষেত্রে এই ম্যাথটা এমন ভাবে করতে পারো যে এটা আমাদের একটা দ্বিঘাত সমীকরণের মতো, তাহলে ক্যালকুলেটরে আমরা যে দ্বিঘাত সমীকরণ যেভাবে সলভ করি সেভাবে সলভ করব। তাহলে আমার এইখানে দেখো x এইটা না, cos আলফাকে আমি বলতেছি x, তাহলে x এর সহগ কত, x স্কয়ারের সহগ হচ্ছে 2 আর হচ্ছে x এর সহগ হচ্ছে -5 এবং কনস্ট্যান্টটা হচ্ছে আমাদের +2। তাহলে এইখান থেকে সলভ করলে আমি cos আলফার দুইটা মান পাবো, একটা হচ্ছে হাফ এবং একটা হচ্ছে 2। তাহলে এইখান থেকে আমি cos আলফার দুইটা মান পাচ্ছি, যেহেতু এটা আমাদের দ্বিঘাত সমীকরণ cos আলফা ইজ ইকুয়াল টু একটা পাচ্ছি হাফ এবং cos আলফা ইজ ইকুয়াল টু আরেকটা পাচ্ছি 2। কিন্তু একটা জিনিস দেখো তো ভাইয়া, cos থিটার সর্বোচ্চ মান কত 1, তাহলে sin থিটা এবং cos থিটার সর্বোচ্চ মান 1, এদের বেশি মান হবে না, কিন্তু এটা হচ্ছে 2, তাহলে এটা কি সম্ভব? এটা সম্ভব নয়। তাহলে মান থাকতেছে কয়টা আমাদের একটা, cos আলফা ইজ ইকুয়াল টু পেলাম আমি কত হাফ। আচ্ছা তাহলে দেখো আমাদের লেফট হ্যান্ড সাইডে কি আছে, লেফট হ্যান্ড সাইড আমাকে বলতেছে cos টু দি পাওয়ার n আলফা প্লাস sec টু দি পাওয়ার n আলফা। এখান থেকে আমাদের এটা প্রমাণ করতে হবে। আচ্ছা দেখো cos আলফার মান আমি কত জানি, cos আলফার মান জানি হাফ, তাহলে হাফের উপর n প্লাস sec সমান আমি কি লিখতে পারি 1 ডিভাইডেড বাই cos লিখতে পারি, তাই না? তাহলে 1 ডিভাইডেড বাই cos, এখানে cos এর মান কত বসাবো দেখো তো, cos এর মান জানি আমি হাফ, তাহলে হাফ টু দি পাওয়ার n। এটা তো তোমরা ক্লিয়ার। তাহলে এখান থেকে দেখো আমি এই যে হাফ টু দি পাওয়ার n, এই 2 কে যদি আমি উপরে উঠাই তাহলে এটা এইভাবে লেখা যায় না 2 ইনভার্স n প্লাস, দেখো তো ভাইয়া এই যে 2টা যদি উপরে যায় তাহলে এটা উপরে 2 হয়ে যাবে না, তাহলে এটা হবে 2 টু দি পাওয়ার n। তাহলে এখান থেকে আমি সুন্দরভাবে সাজিয়ে লিখতে পারি 2 টু দি পাওয়ার n প্লাস 2 ইনভার্স n। খুব সহজেই আমরা এটা প্রমাণ করতে পারবো। আশা করি তোমরা বুঝতে পেরেছো।